আচ্ছা, প্রাচীন রোমানরা নাকি প্রস্রাব দিয়ে দাঁত মাজত? কথাটা শুনলেই কেমন একটা অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু আরও অনেক বেশি অবাক করার মতো। চলুন এই অদ্ভুত ইতিহাসের গভীরে যাওয়া যাক। তো প্রথমেই আসল প্রশ্নটা করা যাক। প্রাচীন রোমের মানুষজন কি আসলেই তাদের দাঁত মাজার জন্য প্রস্রাব ব্যবহার করত? এটা কি শুধু একটা গুজব, নাকি এর পেছনে সত্যি কিছু আছে? উত্তরটা হলো হ্যাঁ, তারা আসলেই করত। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আধুনিক বিজ্ঞানও কিন্তু বলছে যে এই পদ্ধতিটা সত্যি সত্যি কাজে দিত। কিন্তু কিভাবে এটা সম্ভব? চলুন এবার এই অদ্ভুত অভ্যাসটার পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। যা শুনতে এতটা খারাপ লাগছে, তার পেছনে কিন্তু লুকিয়ে আছে একদম সহজ কিছু রসায়ন। দেখুন, মূল উপাদানটা কিন্তু সাধারণ প্রস্রাব ছিল না, ছিল বাসি প্রস্রাব। মানে প্রস্রাবকে যখন খোলা পাত্রে রেখে দেওয়া হতো, তখন এর ভেতরে থাকা ইউরিয়া নামের জিনিসটা ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করত। আর এই অ্যামোনিয়াই হলো আসল খেলোয়াড়। ব্যাপারটা খুবই সোজা। প্রস্রাবের মধ্যে ইউরিয়া থাকে, তাই না? সময়ের সাথে সাথে এই ইউরিয়াটা ভেঙে যায় আর তৈরি হয় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াই কিন্তু একটা দারুণ পরিষ্কারক। আজকালকার অনেক ক্লিনিং প্রোডাক্টেও এটা ব্যবহার করা হয়। আর এটাই দাঁতের দাগ তুলে দাঁতকে সাদা করতে সাহায্য করত। আর একটা মজার ব্যাপার শুনুন, সব প্রস্রাবের মান কিন্তু এক ছিল না। রোমানদের কাছে সবচেয়ে দামি প্রস্রাব আসত পর্তুগাল থেকে। তাদের ধারণা ছিল ওটাই নাকি সবচেয়ে শক্তিশালী। আর এই প্রথাটা যে শুধু রোমানদের মধ্যে ছিল তা কিন্তু নয়। 18 শতক পর্যন্ত বিভিন্ন টুথপেস্টে এর ব্যবহার খুঁজে পাওয়া যায়। এখন কথা হলো আধুনিক বিজ্ঞান কি বলছে। বেশিদিন আগের কথা নয়, সম্প্রতি একটা গবেষণায় এই প্রাচীন পদ্ধতিটাকে ল্যাবে পরীক্ষা করে দেখা হয়েছে। চলুন তো দেখি ফলাফলটা কি ছিল। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, এখানে দেখা যাচ্ছে যে দাঁতের এনাবেল সারিয়ে তোলার ক্ষেত্রে মানুষের প্রস্রাব প্রায় ফ্লোরাইড ভার্নিশের মতোই কাজ করছে। মানে গবেষকরা দেখেছেন যে এটা দাঁতের খনিজ ফিরিয়ে আনতে সাহায্য করে, অথচ মধুর মতো অন্যান্য প্রাকৃতিক জিনিস তেমন কোনো কাজেই আসছে না। তার মানে রোমানদের ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে একদম ফেলে দেওয়ার মতো ছিল না। আচ্ছা, যদি এটা এতই কাজের জিনিস ছিল, তাহলে কি সব রোমানে এটা ব্যবহার করত? এখানেই গল্পে একটা নতুন মোড় আসছে। মনে হচ্ছে ব্যাপারটা ঠিক অতটা সোজা সাপটা ছিল না। প্রশ্নটা হলো, এটা কি তাহলে রোমানদের একটা প্রতিদিনের অভ্যাস ছিল? না, মনে হচ্ছে না। কারণ রোমান কবি ক্যাটুলাস এই ব্যাপারটাকে একদমই পছন্দ করতেন না, বরং তিনি এটাকে বেশ খারাপ চোখেই দেখতেন। ক্যাটুলাস তার একটা কবিতায় ইগনেশিয়াস নামের একজনকে নিয়ে মজা করে লিখেছিলেন যে তার দাঁত যত বেশি ঝকঝকে, ততই বোঝা যায় সে কতটা প্রস্রাব পান করেছে। বুঝতেই পারছেন, এই কথাটা থেকে পরিষ্কার যে রোমান সমাজে এই অভ্যাসটা নিয়ে রীতিমতো ঠাট্টা তামাশা চলত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যেটা ভাবি যে এটা একটা সাধারণ রোমান অভ্যাস ছিল, ক্যাটিউলাসের মতে সেটা আসলে রোমানদের নয়, বরং সেল্টিবেরিয়ানদের, মানে আজকের স্পেনের অধিবাসীদের একটা বর্বর অভ্যাস ছিল। তিনি এটাকে একটা বিদেশী আর অসভ্য প্রথা হিসেবেই দেখিয়েছেন। আসলে প্রস্রাবের ব্যবহার তো শুধু দাঁত পরিষ্কারের মধ্যে আটকে ছিল না। প্রাচীন রোমে এটা ছিল এক কথায় তরল সোনা, যা তাদের অর্থনীতি আর শিল্পে বিরাট একটা ভূমিকা রাখত। মানে রোমানদের কাছে প্রস্রাবের অর্থনৈতিক গুরুত্ব এতটাই বেশি ছিল যে এটাকে শুধু মাউথওয়াশ হিসেবে ব্যবহার করাটা একরকম বিলাসিতাই ছিল। এটা ছিল তাদের শিল্পের জন্য একটা অপরিহার্য রাসায়নিক। কি কি কাজে লাগত? ধরুন, লন্ড্রিতে কাপড় পরিষ্কার করতে, উল বা লিনেনকে ব্লিচ করতে, চামড়া নরম করতে, এমনকি কাপড়ের রং পাকা করার জন্য এর ব্যবহার ছিল। রোমের রাস্তায় রাস্তায় প্রস্রাব জমানোর জন্য বড় বড় পাত্র রাখা থাকত, যা পরে বিভিন্ন কারখানায় বিক্রি করা হতো। এই তরল সোনা এতটাই মূল্যবান হয়ে উঠেছিল যে সম্রাট নিরো এর ওপর ট্যাক্স বসিয়ে দেন। পরে নিরোর মৃত্যুর পর এই ট্যাক্স উঠে গেলেও সম্রাট ভেসপ্যাসিয়ান আবার কোষাগার ভরার জন্য এটা চালু করেন। আর এই ট্যাক্স নিয়ে বিখ্যাত ঘটনাটা ঘটে। যখন ভেসপ্যাসিয়ানের ছেলে টাইটাস এই ঘৃণ্য কর নিয়ে অভিযোগ করেন, তখন ভেসপ্যাসিয়ান একটা সোনার মুদ্রা ছেলের নাকের সামনে ধরে বলেছিলেন, পেকুনিয়া নন ওলেট, মানে টাকার কোনো গন্ধ হয় না।
এই কথাটা কিন্তু আজও ব্যবহার করা হয়। তাহলে সবকিছু মিলিয়ে আসল গল্পটা কি দাঁড়ালো? চলুন সব তথ্য এক জায়গায় করে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসি। প্রথমত, বিজ্ঞান বলছে এটা কাজ করে। প্রস্রাবে থাকা অ্যামোনিয়া আসলেই ভালো পরিষ্কারক। দ্বিতীয়ত, এটা কিন্তু সব রোমানের অভ্যাস ছিল না, বরং এটাকে বিদেশিদের বর্বর প্রথা বলে ব্যঙ্গ করা হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রস্রাব দাঁত মাজার জিনিস হওয়ার চেয়েও অনেক বেশি মূল্যবান একটা অর্থনৈতিক সম্পদ ছিল, যার ওপর স্বয়ং সম্রাট কর বসিয়েছিলেন। তাহলে দেখুন, যেটাকে আমরা শুধু একটা অদ্ভুত বা নোংরা অভ্যাস বলে ভাবছি, তার পেছনে লুকিয়েছিল বিজ্ঞান, সমাজ আর অর্থনীতির এক দারুণ মিশ্রণ। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে আজকে আমাদের যে সাধারণ অভ্যাসগুলো আছে, আজ থেকে 2000 বছর পর মানুষের কাছে সেগুলোকে কতটা অদ্ভুত মনে হবে।